নুশার বিদায়ের 1 সপ্তাহ হয়ে গেছে। সবটাই যেন শিখার কাছে স্বপ্ন মনে হচ্ছে, একটি দুঃস্বপ্ন। সেই ঘোর কাটিয়ে একটু একটু করে বাস্তবতায় ফেরার চেষ্টা করছে শিখা। ফারিসও অনেকটা সাপোর্ট দিয়েছে তাকে। শিখা সবেমাত্র কাজ থেকে ফিরেছে। ফারিস নতুন যে কাজের লোক রেখেছে তার নাম ফরিদা, মধ্যবয়সী মহিলাটি শিখাকে নিজের মেয়ের মতো দেখাশোনা করেন। জহুরাও অদ্ভুতভাবে নীরব হয়ে গেছেন কয়েকদিন যাবৎ। আগের মতো আর আগ বাড়িয়ে লাগতে আসে না। রাত করে শাওয়ার নিয়েছে বিধায় হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে শিখা। বেশিরভাগই তপ্ত রোদ বা তাজা বাতাসে চুল শুকাতে পছন্দ করে সে। চুল ড্রাই করতে করতে হঠাৎ তার ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখল রোহান ভিডিও কল করেছে। ওড়না গায়ে জড়িয়ে বিছানায় আসন পেতে বসল শিখা। কল রিসিভ করতেই ওপাশ থেকে রোহানের উৎফুল্ল মুখখানা দেখা গেল। বাইরে কোথাও হাঁটছে সে, গায়ে লং কোট। হেই সিস্টার, হ্যালো, কেমন আছো? আই এম ফাইন। তোমার কি খবর? গুড। বাইরে মনে হচ্ছে গেছিলাম কোথাও, একটা গুড নিউজ দেয়ার আছে। শিখা ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কি? ইশিকার বিয়ে ঠিক হয়েছে? মাস খানেক সময় আছে হাতে। তোমাকে কিন্তু আসতেই হবে। আমি কিভাবে? নো এক্সকিউজ, আমি আসবো নিতে। আচ্ছা এখন রাখি। এটা বলার জন্যই ফোন করেছিলাম। শিখা সম্মতি জানিয়ে কল ডিসকানেক্ট করে দিল। ফোন একপাশে রেখে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল বিছানায়। কিছুদিন যাবত হঠাৎ হঠাৎ কোমরে ব্যথা ওঠে প্রচণ্ড। ডেট চলে গেছে তবুও পিরিয়ড হচ্ছে না। হয়তো অতিরিক্ত পরিশ্রম ও টেনশনের চাপে, তাই তত মাথা ঘামাচ্ছে না শিখা। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও বুঝতে পারেনি। হঠাৎ কিছুর নড়াচড়া অনুভব হতেই চোখের পাতা সামান্য আলাদা হয়ে এলো তার। কিছুক্ষণের মধ্যেই নিজেকে আবিষ্কার করল শক্তপোক্ত কারো বুকে। তারপর চুলের সিথিতে কারো তপ্ত শ্বাস। চোখ মেলে ধীরে ধীরে উপরে তাকায় শিখা। মুহূর্তখানেকের ভেতরে ফারিসের ক্লান্ত মুখটা স্পষ্ট হয়ে ওঠে চোখের পাতায়। শিখা প্রতিবাদ করল না। সে জানে করে লাভও নেই। মাঝেসাঝেই ফারিস ঢুকে পড়ে তার রুমে। একসাথে ঘুমাবে বলে। ডিস্টার্ব করে ফেললাম কি? তুমি কখন আমায় ডিস্টার্ব করনি? ফারিস আর চোখে শিখার দিকে তাকিয়ে বলল, মিথ্যাও তো বলতে পারো। মিথ্যা বললেই কি অতীত মুছে যাবে? হয়তো না, তবে বর্তমানকে সোনালী অতীতে রূপান্তর করার চেষ্টা করতে পারি। শিখা ফারিসের বুকে আঙুল দিয়ে মিছেমিছি বৃত্ত আঁকতে লাগল। ফারিসের কথা শুনে সোজা চোখে চোখ রেখে সন্দিহান গলায় জিজ্ঞেস করল, কিভাবে? ফারিস মুচকি হাসল, বলল, তুমি যেভাবে বলো। শিখা আবারও ফারিসের বুকে বৃত্ত আঁকায় মন দিল। ভাবতে লাগলো কি বলা যায়। হঠাৎ তার খেয়াল এলো সেটার। লোকটা যদি সত্যিই অনুতপ্ত হয় তবে নিশ্চয়ই না করবে না। আমাকে আমার সম্পত্তি ফিরিয়ে দাও। ফারিসের মুখ থেকে হাসিটুকু ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। শিখার চুলের ভাঁজে আঙুল চালাতে চালাতে গম্ভীর কোনো চিন্তায় মগ্ন হল সে। শিখা ভেবেই নীল এই মায়ের নেওটা জীবনেও রাজি হবে না। কিন্তু তখনই, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, কিন্তু এটা আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। মায়ের কানে যেন না যায়। ফারিসের কথা শুনে শিখা যেন আকাশ থেকে পড়ল। সে তো কথার কথা বলেছিল, কিন্তু এখন? শিখা ধপ করে উঠে বসল বিছানায়। নিশ্চিত হতে জিজ্ঞেস করল, তুমি সত্যি বলছো? ফারিস উঠে বসল। শিখাকে টেনে নীল কোলে। তার গালে ঠোঁট টিপে হাসকি ভয়েসে বলল, হ্যাঁ, তবে বিপরীতে আমার কিছু চাওয়ার আছে। কি? আমি চাই তুমি সবসময় আমার সাথে থাকো, কখনো ছেড়ে যেও না। তুমি জানো, যেই দিন থেকে তুমি আমার রুম ছেড়েছ, তোমাকে ছাড়া একটা রাত আমার এক যুগের মতো কেটেছে। যেই দিন তোমার সচক্ষে দেখেনি, তুমি কল্পনাও করতে পারবে না আমার অবস্থা। এই কয়দিনে অন্তত এটা বুঝে গেছি, তোমাকে ছাড়া আমি অচল। আমি ইমরানের মতো ভাগ্য চাই না যেখানে তার নুশা নেই। আমি ফারিস হতে চাই যে কোনো কিছুর বিনিময়ে শিখাকে আগলে রাখবে। কিন্তু তৃতীয় সেই ব্যক্তি কখনো তোমাকে সফল হতে দেবে না। আমি কথা দিচ্ছি, আমি আর সেই তৃতীয় ব্যক্তিকে আমাদের মাঝে ঢুকতে দেব না। জানি না কেন, কিন্তু যখন আমি মায়ের সাথে থাকি, তার কথা শুনে কিছু একটা হয়ে যায় আমার। নিজেকে ধরে রাখতে পারি না। কিন্তু পরিণতিতে যখন দেখি তুমি একটু একটু করে দূরে সরে যাচ্ছ, তখন বুঝতে পারি কতটা ভুল আমি। মাঝে মধ্যে নিজেকেই নিজের কাছে অচেনা লাগে। আমি আবারও স্বাভাবিক হতে চাই, আর তার জন্য আমার তোমার প্রয়োজন।
শিখা শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল ফারিসের মুখপানে। মাঝে মধ্যে ইচ্ছে করে সব ভুলে তাকে ক্ষমা করে দিতে, কিন্তু যখনই সেই মায়ের ছেলে হওয়ার দৃশ্য মস্তিষ্কে ভেসে ওঠে কিছু একটা জ্বলে ওঠে ভেতরে। তবে আজ আর তা হচ্ছে না। ইচ্ছে করছে ভাঙাচোরা অস্তিত্বহীন লোকটিকে নিজ হাতে গড়ে তুলতে। সেই ভেবেই ফারিসের দিকে ডান হাতখানা বাড়িয়ে দিল শিখা। তার নরম স্পর্শে আসতেই মোমের মতো গলে গেল ফারিস। ঘোরের সাথে এগিয়ে গেল শিখার অধরপানে। আজ কোনো বাধা, কোনো উদ্দেশ্য নেই সেই স্পর্শে। আছে শুধু এক ঝাঁক ভালোবাসা, নতুন এক শুরুর আশা। কাজ শেষে লাঞ্চ টাইমে আলেয়ার সাথে সুপার শপের পাশেই একটা রেস্তোরাঁয় দুপুরের খাবার খাচ্ছিল শিখা। একটা বাইট মুখে তোলার সময় তার মুখটা সত্যি দেখার মতো। মনে হচ্ছে কেউ তার জীবনের বিনিময়ে এটা খেতে বলেছে। পেটে ক্ষুধা, মুখে অরুচি, এই নিয়ে বেশ কয়েকদিন ধরে ভুগছে সে। আলেয়া লক্ষ্য করেছে সেটা। সকালে একবার বমিও করেছিল শিখা। সেই নিয়ে নানারকম চিন্তা ঘুরছে তার মাথায়। শিখা, তুমি ঠিক আছো? কেন না, মানে আগের থেকে অনেক শুকিয়ে গেছ। ঠিকমতো খাবারও খাচ্ছ না দেখছি। কোনো প্রবলেম? শিখা ভাত খাওয়ার চামচটি প্লেটে রেখে হতাশ ভঙ্গিতে কপালে হাত রাখল। দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না কেন, তবে কিছুদিন যাবৎ খুব ক্ষুধা লাগে। আবার খাবারের গন্ধ সহ্য করতে পারি না। তুমি তো বিবাহিত, তাই না? আলেয়ার কথা শুনে শিখার ভ্রু কিঞ্চিত বেঁকে গেল। খাওয়ার সাথে বিয়ের কি সম্পর্ক? হ্যাঁ, কেন? আমার মনে হয় কেউ আসছে। হাসি মুখে বলল আলেয়া। তাকে দেখে মনে হচ্ছে কতই না এক্সাইটেড সে। শিখার বুকটা ধক করে উঠল। যদি কান ভুল শুনে থাকে ভেবে আলেয়ার আবারও জিজ্ঞেস করল, তুমি কি বলছো? আলেয়া চেয়ার টেনে শিখার গা ঘেঁষে বসল। তার কানে কানে বলল কিছু। শিখার গা শিউরে উঠল। হাত পা কাঁপতে লাগলো অজানা কোনো ভয়ে। অন্যরকম অনুভূতি হচ্ছে মনে। রাগ, ব্যর্থতা, ভালোবাসা নাকি মমতা? আলেয়া শিখাকে নিশ্চিত হতে টেস্ট করাতে বলল। শিখা তখনও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ফারিস কি বোকা বানালো তাকে? নাকি এটা নিয়তির লিখন? কথাগুলো ভাবতে ভাবতে শিখার ফোন বেজে উঠল। এটা ফারিসের কল। শিখা ধরল না। নিজ জায়গায় পাথর হয়ে বসে রইল। সে বিভ্রান্ত নিজের অনুভূতি নিয়ে। পরদিন সকালে আলেয়ার কথামতো কিট দিয়ে টেস্ট করার পর শিখার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। একটা দুটো নয়, ওয়াশরুমের ফ্লোর জুড়ে ছড়িয়ে আছে কতশত কিটের খাপ। বেসিং ধরে ধীরে ধীরে ওয়াশরুম থেকে বের হলো শিখা। ফারিসকে দেখতে পেল অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। শিখাকে নিজের ঘরে ফেরার জন্য জোর করার বিকল্পে নিজেই তার ঘরে আস্তানা গড়ার অপশনটি বেছে নিয়েছে ফারিস। ওয়াশরুমের দরজা পার হতেই শিখা বসে পড়ল মেঝেতে। সাথে সাথে ফারিসের দৃষ্টি গেল তার উপর। চিন্তিত ভঙ্গিতে ছুটে গেল সে শিখার কাছে। হাঁটু গেড়ে বসে শিখার দুই গালে হাত রেখে জিজ্ঞেস করল, আর ইউ ফাইন? শিখা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি ইচ্ছে করে করেছ এটা, তাই না? কিসের কথা বলছো তুমি? ফারিস বিভ্রান্তের সাথে জিজ্ঞেস করল। শিখা মুখে হাত রেখে ফুপিয়ে কেঁদে উঠল। ফারিস বুঝতে পারছে না কিছু। এলোমেলো দৃষ্টিতে এদিক সেদিক কোনো উৎস খুঁজছে। দৃষ্টি বাথরুমের মেঝেতে পড়তেই এক মুহূর্তের জন্য থেমে গেল সে। কম্পনরত গলায় জানতে চাইল, তুমি কি? উত্তর দেওয়ার পরিবর্তে ফারিসকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল শিখা। চিৎকার করে উঠল তার উপর। তুমি ইচ্ছে করে করেছ এটা, আমাকে বন্দি বানাতে এই জাল বিছিয়েছ। তোমার পরিবর্তন, তোমার লোক দেখানো অনুতাপ সব এটার জন্যই, তাই না? আমার অনুমতি ব্যতীত এমনটা কিভাবে করলে তুমি? তুমি জঘন্য। আমি ঘৃণা করি তোমাকে। শিখার মুখে ঘৃণার কথা শুনে গলা শুকিয়ে গেল ফারিসের। এটা মোটেও তার পরিকল্পনা নয়। যখন সবকিছু এমনি এমনি মিটমাট হয়ে যাচ্ছিল তাহলে আর কেন এমন করবে সে, তাও একটি নিষ্পাপ প্রাণ নিয়ে যে কিনা তার নিজেরই। এটা আমার পরিকল্পনা নয়। সত্যি বলছি লাভ, এটা আমি কখনোই ভাবিনি। শিখা শুনল না তার কথা। হৃদয়বিদারক কান্না মত্ত হল সে। ফারিস ধীরে এগিয়ে গেল তার কাছে। সাবধানে টেনে জড়িয়ে নীল বুকে। হয়তো এটা মহান আল্লাহ তায়ালার ইচ্ছে। হয়তো তিনিও চান না আমরা আলাদা হই, তাই এই যোগসূত্র। শিখা কাঁদতে কাঁদতে ফারিসের বুকে লুটিয়ে পড়ল। তার হৃদয়ের প্রতিটি স্পন্দন ভেসে এলো কানে। ওরা মিথ্যা বলছে না। ফারিসের ছোঁয়ায় স্বস্তির আভাস। শিখার বেশ খানিকক্ষণ সময় নীল ভাবতে। ধীরে ধীরে বুঝতে পারল ফারিস সত্যতা। মিথ্যার মধ্যেও একটা ভীতিকর ভাব আছে যা বর্তমানের ফারিসের মধ্যে নেই।
যদি এমনটা করারই হতো তাহলে কি আগে করতে পারত না সে? হয়তো আল্লাহ চান তাদের একযোগ দেখতে। ঠিক আছে, যদি এটা সত্যিই আমার মালিকের মর্জি হয় তবে তাই হোক, আমি থাকব। কিন্তু মনে রেখো, যদি কখনো তুমি বা তোমার মা সীমা অতিক্রম করার চেষ্টা করো, আমি চলে যাব। আর এটাই হবে তোমার জীবনের সবচেয়ে ভয়াবহ শাস্তি। শিখার চলে যাওয়ার কথা শুনে ফারিসের বুকটা মোচ দিয়ে উঠল। শিখাকে ছাড়া বেঁচে থাকা তার কাছে দুঃস্বপ্ন। হারিয়ে ফেলার ভয়ে শিখাকে শক্ত করে জড়িয়ে ধরল ফারিস। তার চুলের সিথিতে ওষ্ঠ চেপে বিড়বিড় করে বলল, আমি কখনোই তোমায় যেতে দেব না, কখনোই না। ডক্টরের কাছে পরীক্ষা করে শিখা জানতে পারল সে 1 মাসের অন্তঃসত্ত্বা। মাতৃত্বের ছোঁয়া তার অঙ্গে অঙ্গে মিশে। যখন মনে পড়ে ভেতরে নিষ্পাপ এক প্রাণ বেড়ে উঠছে যার সবটা থাকবে শুধু তাকে ঘিরে, তখন আলাদা এক স্বস্তি অনুভব করে শিখা। সে প্রাণপণে ঠিক করে ফেলেছে বাচ্চাটিকে আদরে আগলে রাখবে নিজের সাথে। একজন মা যোদ্ধা হিসেবে গড়ে তুলবে নিজেকে। দেহের ভেতরের আরেকটি দেহ যেন তার বেঁচে থাকার প্রধান কারণ। রোহান সেই দিন ফোন করে জানিয়েছিল ইশিকার বিয়ের কথা। যদিও মাসখানেক পর বিয়ে হওয়ার কথা ছিল, তবে ছেলের কোনো জরুরি কাজের জন্য বিয়ে আরও পেছাতে হয়েছে। এর মধ্যে তারা একে অপরকে জানার সুযোগটাও পাবে। ইদানিং মায়ের সাথে কমই সময় কাটায় ফারিস। এ নিয়ে জহুরার সে কি হাহাকার। এমন একটা ভাব করেন যেন ছেলে ছাড়া বেঁচে থাকা তার জন্য অসম্ভব। অথচ ছেলে খেয়েছে কিনা, রাতে অফিস থেকে ফিরেছে কিনা তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে দিব্যি ছেলের টাকায় বিলাসিতা করতে ব্যস্ত। শুধু শিখার সাথে ফারিসকে দেখলেই তার গাপিত্তি জ্বলে ওঠে। চৌধুরী বাড়ির ব্যক্তিগত উকিল, যার কাছে বাড়ির সকল আয় ব্যয় নিবদ্ধ, কোন দরকার দেশের বাইরে আটকে গেছেন তিনি। তার মাধ্যমেই সম্পত্তি হস্তান্তর করবে ফারিস। শিখাকে বারবার করে আশ্বস্ত করেছে তার সম্পত্তি সে পেয়ে যাবে। একটা দিনে অনেকটা বিশ্বস্ত হয়ে উঠেছে ফারিস। তাই শিখারও তেমন তাড়া নেই সম্পত্তি নেয়ার। ভালোই চলছিল শিখা ফারিসের টোনাটুনির সংসার। তবে বদনজোর বলতেও একটা কথা আছে, আর সেটাই তাদের সংসার চূর্ণ করতে যথেষ্ট ছিল। শিখার তখন 6 মাস। বেশ দৃশ্যমান হয়েছে উদর। জীবন্ত পুতুলের মতো সবসময় বাড়ির এদিক ওদিক ঘোরাফেরা করে। চাকরিও ছেড়ে দিয়েছে সে। ফারিস তার ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড সব ফিরিয়ে দিয়েছে। তাছাড়া এই শরীর নিয়ে চাকরি করা যায় নাকি? ফারিস ভীষণ যত্ন করে তাকে। বুয়ের কাছে থাকার জন্য কাজে যেতেও চায় না। আজও হয়েছিল সেই অবস্থা। অফিসে জরুরি মিটিং থাকা সত্ত্বেও কাজে যাবে না সে। বাড়ি থেকেই সব সামলাবে। মায়ের নেওটা হঠাৎ করেই বুপাগল হয়ে বসেছে। সে কত যুদ্ধ করে লোকটাকে পাঠিয়েছে অফিসে। বাড়ির বেডরুমগুলো দোতলায় হওয়ায় মাঝে সাঝে সিঁড়ি বাইতে হয় শিখাকে। এ আরেকটা কারণ, ফারিস শিখাকে একা ছাড়তে চায় না। আল্লাহ না করুন যদি কিছু হয়ে যায়, ঘরে বসে থাকতে থাকতে বিরক্ত শিখা। তাই হাঁটার বাহানায় পানির জগ হাতে নিয়ে সাবধানতার সাথে নিচে নামল সে। এমন সময় জহুরা ভেতরে ঢুকলেন। দেখেই বোঝা যাচ্ছে মেজাজ তার খারাপ। শিখা তার দিকে এক পলক তাকিয়ে রান্নাঘরে গেল পানি আনতে। জহুরাও তাকে অনুসরণ করে গেল সেদিকে। ফরিদা তখন রান্নাঘরে কাজ করছে। শিখাকে দেখে হাসি মুখে এগিয়ে এলেন কাছে। কিছু লাগবে ম্যাডাম, আমি করে নেব। তুমি তোমারটা শেষ করো, আমাকে ডাকলেই পারতেন, আমি চলে আসতাম। শিখা কৃতজ্ঞতা হাসি দিয়ে নিজেই জগে পানি ভরতে লাগল। এরপর জগ ভর্তি পানি নিয়ে পেছনে ঘুরামাত্র জহুরাকে এত কাছে দেখে হচকচিয়ে গেল সে। তার পাশ কাটিয়ে যেতে চাইলে বাধা দেয় জহুরা। আমার ছেলের সাথে কি করেছিস তুই? আমি কি করব সেটা তুই জানিস। জাদু করেছিস তাই না আমার ছেলেকে? সেটা আপনার কাজ, আমার নয়। বাইদ্যানি। শেষের শব্দটি আস্তে করে বল শিখা। জহুরার সাথে ঝগড়া করার মতো এনার্জি আপাতত তার নেই। যদিও কথাটি আস্তে বলেছিল শিখা, তবুও জহুরা তা শুনে ফেলে। তেলেবেগুনে জ্বলে ওঠে সে। আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়ে আবার মুখে মুখে কথাও বলছিস? এত সাহস? শিখা দ্বিগুণ চেঁচিয়ে উঠল, মেজাজ নষ্ট করবেন না আমার। এই অবস্থায় আপনার সাথে লাগার মতো শক্তি নেই বইকি। সরে যান রাস্তা থেকে। এই বলে জহুরার পাশ দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই পানি ভর্তি জগটি কেড়ে নিয়ে শিখার মাথায় আঘাত করার উদ্দেশ্যে তুলল জহুরা। শিখা নিজেকে রক্ষা করতে সরে গেলেও কপালে আঘাত পেয়ে বসে সে। হঠাৎই বন্য পশুর মতো শিখার উপর ঝাঁপিয়ে পড়ে জহুরা। মনে হচ্ছে অনেক দিনের রাগ মেটাচ্ছে তার উপর। বাড়ির কাজের লোকেরা ছুটে আসে শিখার চিৎকার শুনে।
তবে জহুরার হিংস্র রূপ দেখে এগোনোর সাহস হয় না কারো। ফরিদা তবুও সাহস করে এগিয়ে আসে। তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় জহুরা। আঘাত থেকে অনাগত সন্তানকে বাঁচাতে শিখা পিঠ পেতে দেয় জহুরার দিকে। কিন্তু জহুরা উন্মাদ। তার মাথাও নেই মেয়েটা তার ছেলের সন্তানকে বহন করছে। ফারিস বাড়িতে পা রাখা মাত্র সামনের দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। স্ত্রীর সাথে সময় কাটাবে বলে অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে এসেছে। জহুরা তখনও শিখাকে প্রহার করতে মত্ত। ফারিস ছুটে গেল জহুরার কাছে। সজোরে টান দিয়ে সরিয়ে দিল শিখার সামনে থেকে। ভারসাম্য বজায় রাখতে না পেরে মেঝেতে পিছলে যায় জহুরা। ফারিস সেদিকে এক পলকও তাকায় না। তার সমস্ত মনোযোগ শিখার দিকে। শিখার পিঠ ফারিসের দিকে মুখ করে, যার জন্য তার অবস্থা বোঝা যাচ্ছে না। ফারিস ভয়ে কাঁপতে কাঁপতে বসল শিখার পাশে। মেয়েটার মলিন মুখখানা নজরে আসতেই বুকটা ধক করে উঠল। অজ্ঞান হয়ে গেছে মেয়েটা। শিখার দুর্বলভাবে উপর নিচে পড়তে থাকা উদরে হাত ছোঁয়াল ফারিস। অজানা আশঙ্কায় দিকদিশা হারিয়ে ফেলল ফারিস। শিখাকে কোলে তুলে সোজা ছুটে গেল রুমে। তাকে বিছানায় শুইয়ে ক্ষতগুলো আলতো করে ছুঁয়ে দেখতে লাগল। তার প্রতিটি ক্ষতের যন্ত্রণা নিজের মাঝে অনুভব করতে পারছে। হঠাৎই রাগে ফারিসের চোখ দুটো জ্বলে উঠল। বেরিয়ে গেল মায়ের উদ্দেশ্যে। সিঁড়ির প্রতিটি ধাপের সাথে তার গলার স্বরও বাড়তে লাগল। মা, মা, কোথায় তুমি? কাজের লোকেদের রান্নাঘরের সামনে আতঙ্কিত মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ফুঁসতে ফুঁসতে সেদিকে গেল ফারিস। কাজের লোকেরা তাকে দেখে সরে দাঁড়াল। রান্নাঘরে ঢুকতেই পা জোড়া থেমে গেল ফারিসের। নিঃশ্বাস গলায় আটকে এলো যেন। ভয়ে গা শিউরে উঠল তার। কাজের মেয়েরা ভয়ে থরথর করে কাঁপছে। মা,